আচ্ছা, আমরা এমনি কথা বলতে বলতে একটু দেখি। তো ভাই আমরা ওই যে আপনার পাখির সংখ্যা কত বলছিলেন যে আমি বিবিসির প্রতিবেদনটা আচ্ছা, দেখেছিলাম। এটা প্রায় কত পাখি উদ্ধার করলেন? পাখি তো আসলে মূল কাজ হচ্ছে গ্রামে থাকার অনেকগুলো সুখ আছে, অনেকগুলো আনন্দ আছে। যদি গ্রামকে আমরা উপভোগ করতে পারি, গ্রামকে উপলব্ধি করতে পারি, কারণ সমস্ত প্রকৃতির যে নিয়ামকগুলো, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য কিন্তু গ্রামে। কথা আছে যে স্রষ্টা করেছেন প্রকৃতি আর মানুষ করেছেন নগর। তো স্রষ্টার প্রকৃতিতে স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক গ্রামে বসবাস করি। সেজন্য কৃষি, পরিবেশ, নদী, তারপরে পাখি নিয়ে কাজ করি। তো পাখি আসলে মূলত আমি একা উদ্ধার করি না, আমার উদ্যোগটা কিন্তু মানে উদ্যোগটা আপনার। আমার উদ্যোগে পাখি উদ্ধারটা শুরু করি। করতে করতে আমি একটা সময় যখন বেশ অসংখ্য পাখি উদ্ধার করে ফেলছি, পাশাপাশি এলাকার শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকল মানুষ এখন কোনো পাখি আহত হলে আপনার কাছে আটকে ছুটে গেলে আসে। আমার কাছে পৌঁছে দেয়। ১ বছর আগে গাছ থেকে একটি চিলের ছানা পড়ে গেছে। একেবারে শিশু পাখি, ডানা ভাঙা, সে উঠতে পারে না। তার যে উড়া অথবা তার যে বেঁচে থাকার যে সংস্থা, হুম। সেই দায়িত্ব তার কেউ নিচ্ছে না। আমার কাছে একজন পাঠিয়ে দিল যে পাখিটা ১ বছর পরে এখন বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, আমার বাড়িতে আছে। আমরা পাখিটাও দেখতে পারবো কিছুক্ষণ পরে যখন বাড়িতে যাব। তো আমার উদ্ধারকৃত পাখির সংখ্যা প্রায় ২,০০০-এর উপরে, মানে আমার বলতে আমাদের সকলের মিলে এই অঞ্চল থেকে। এছাড়াও এটা মানে একটা এই দৃষ্টান্ত উদ্যোগটা হিসেবে আপনার নিজের হলেও আপনি এই পাখি উদ্ধারের ক্রেডিটটা আপনার এলাকার সবাইকে দিতে যাচ্ছেন। সবাই মিলে কাজ করি। আর একটা কথা সবসময় বলি, এক হলে পারি, একা হলে হারি। আসলে সকলের সহযোগিতা না থাকলে কোনো কাজই সফলতা আসে না। আমাদের সচেতনতার দরকার, জনসম্পৃক্ততার দরকার, মানুষের উপলব্ধির দরকার, মানুষের যে চেতনার জগৎ, চিন্তার যে জগৎটা, এই জায়গাটা যদি আমরা সম্প্রসারিত করতে পারি বা উদ্যোগ সৃষ্টি করতে পারি, তাহলে আমরা যখন থাকবো না, অথবা আমরা যখন আমাদের কাজ অনেকটা কমে যাবে, তখন এই কাজটা যেন অন্যরা করতে পারে বা প্রজন্মের পর প্রজন্ম করতে পারে, সেই সৃষ্টিটা, সেই চিন্তাটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। তো আরেকটি বিষয় এটি হলো যে এই যে পাখি উদ্ধারের উপর আজকেই বোধহয় আপনার একটা পোস্ট দেখলাম। বিবিসি যে প্রতিবেদনটা করেছে আরকি। এখানে আপনার এই ধরুন যে একেবারে তারুণ্যের যে সময়টুকু, একেবারে বুঝাই যায় একেবারে যুবক মতিন সৈকত এই ঝাঁপ দিয়ে গিয়ে পাখি উদ্ধার করছে। তো আজকে তো ধরুন যে তারুণ্য তো আছে, মনের তারুণ্য তো আছে, কিন্তু বয়স তো আছে আর বেড়ে যাচ্ছে। ক্রমবর্ধমান। তো এখন আপনার নিশ্চয়ই একটি ভালো লাগা, যৌবন রয়েছে যে আপনার ধরুন যে এখন সবাই তো আমরা জীবনটা কেউ তো কারো জীবনে তো থাকবে না। জীবনটা তো অতিবাহিত হয়ে যায়। কিন্তু একটা জীবন যখন সবার জন্য, পরিবেশের জন্য, সবার জন্য যখন কাজে আসে বা নিবেদিত থাকে, তখন এই জীবনটার তো একটা সার্থকতা থাকে। আপনার তো একটি ভালো লাগা বা একটি পরম প্রাপ্তির একটি যৌবন আ এই জীবনে আপনি অর্জন করেছেন। তো এই ভালো লাগাটুকু এখন আপনি কিভাবে উপভোগ করেন? চৈত্রের মধ্য দুপুরে একেবারে কড়া রৌদ্রের মধ্যে জসীমউদ্দিন অসীম কুমিল্লা থেকে চলে এসেছে। আসলে এই তারুণ্য, জসীমউদ্দিন অসীমেরও আছে, তারুণ্য না থাকলে এই সময়টা অন্তত বেছে নিত না। দুপুরবেলা কেউ এই কাজগুলো করে না, এত কড়া রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করে না। আমাদের ভালোবাসা আছে, নিশ্চয় নিঃসন্দেহে অনেক ভালোবাসা আছে পাখির প্রতি, পরিবেশের প্রতি, প্রকৃতির মধ্যে। আসলে এই যে বয়স থেমে থাকে না, বয়স একভাবে চলে যাবে। এবং এই যদি কাজটা থাকে, কাজটার ভিতরে মানুষ বেঁচে থাকা, সেই। মানুষের যে স্মৃতি, এটা অনেক বড় শক্তি। মানুষের যে অতীত, এটা কিন্তু সিঁড়ি। এই অতীতের সিঁড়ি বেয়ে কিন্তু আমরা বর্তমান আছি, বর্তমান থেকে আবার আমরা যেটাকে ভবিষ্যৎ বলি, সেটা আমাদের এক হিসাবে সামনে থেকে যায়, আরেক হিসাবে আমরা অতিক্রম করি। একসময় আমাদের এই যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা যদি আমাদের সেই আবাসযোগ্য পৃথিবীটা, আমাদের যে আবর্জনা মুক্ত পৃথিবীটাকে, আমরা যদি জঞ্জাল মুক্ত পৃথিবীটাকে যদি আমরা যার যার জায়গা থেকে আমরা সুন্দর করার চেষ্টা করি এবং এই পরিবেশটাকে গুছিয়ে দিতে পারি, কারণ পরিবেশ কিন্তু খুব সুন্দর ছিল একসময়, স্বাভাবিকই ছিল, কিন্তু আমরা মানুষ যত বাড়ছে পরিবেশ তত নষ্ট হচ্ছে। কারণ মানুষ বাড়ার সাথে সাথে তার অন্ন লাগে, বস্ত্র লাগে, খাদ্য লাগে, চিকিৎসা লাগে, স্বাস্থ্য লাগে, ঘরবাড়ি তৈরি করা লাগে, গাছপালাকে নানা রকমভাবে আমরা উজাড় করে ফেলছি। আমাদের এই যে নাগরিক সভ্যতা গড়ার ক্ষেত্রে প্রকৃতিকে কিন্তু আমরা একেবারে হত্যা করে ফেলছি। এই নাগরিক সভ্যতা তো এত প্রতিযোগিতা, এত কম্পিটিশন ছিল না। এটার জন্যই কিন্তু আমরা মূলত সবাই মরিয়া হয়ে উঠছি। আসলে আমরা যেন মরতেই প্রস্তুত, বা মরার জন্য, উই পোকার পাখা উঠে মরিবার তরে আমরা যেন সবাই কেমন প্রকৃতিকে হত্যা করছি বাঁচার জন্য। আসলে আমরা তো বাঁচবো না, মৃত্যুর এই দিকে মৃত্যুর ধাবমান। দিকে আমরা ধাবমান হচ্ছি, বা অগ্নির দিকে আমরা চলে যাচ্ছি। আগুন দেখলে পোকামাকড় যেরকম দ্রুত ছুটে আসে, আমরাও প্রকৃতিটাকে বিনষ্ট করে আসলে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, বা আমাদের পৃথিবীটাকে, নিজেরা মরলে তো চলতো, নিজেরা মরার সাথে সাথে আমরা কিন্তু পৃথিবীটাকে মেরে ফেলছি। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিজেরাও বাঁচবো, আমাদের সন্তানরাও বাঁচবে, আগামী প্রজন্ম বাঁচবে, সুন্দর পৃথিবীটা বাঁচবে। সবকিছু মিলিয়ে প্রকৃতি পরিবেশের যদি আমরা সেবা করতে পারি অথবা রক্ষা করতে পারি, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে টিকে থাকবো। পরিবেশের কোনো উপকার দরকার নাই, পরিবেশ যেমন আছে তেমন থাকুক, আমি যাতে ক্ষতি না করি, নষ্ট না করি, তাহলে পরিবেশ তার আগের জায়গায় ফিরে যাবে। বেশ সুন্দরভাবে বললেন যে পরিবেশের উপকার করার দরকার নেই। পরিবেশ যেখানে ছিল, যেখানে আছে মানে সেই জায়গাটুকু যেন অক্ষত থাকে, অক্ষুণ্ণ রাখতে পারি। তো আরেকটি বিষয় হলো যে এই মুহূর্তে আমরা একটু ওই গাছের ছায়ায় গিয়ে কথাটুকু শেষ করি। এটা হলো যে মতিন সৈকত ভাই, এখন যে আপনার
ওই যে উত্তরসূরিতার কথা বলছিলাম, এখন যেহেতু কাজটি আপনি অবৈতনিকভাবে বা কোনো রকমের বৈষয়িক প্রাপ্তিবিহীন একটি স্বতঃস্ফূর্তভাবে আপনি করেছেন, এখন এই অর্থনৈতিক কোনো প্রাপ্তি ছাড়া কোনো কাজের ক্ষেত্রে তো কেউ এগিয়ে আসতে চায় না। তো সেই ক্ষেত্রে আসলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে ধরুন যে এই যে মতিন সৈকতের এই যে নদী ভাবনা, পরিবেশ ভাবনা অথবা ধরুন যে পাখি ভাবনা, এগুলোর উত্তরসূরিতা কিভাবে তৈরি হবে? যেহেতু এটি অলাভজনক বলছি না, যে ধরুন যে বৈষয়িক যে সম্পর্ক, যে আমরা চাকরি করলে বেতন পাবো, এরকম অবৈতনিক একটি প্রয়াসের উত্তরসূরিতা কিভাবে সম্ভব? যেটা আপনি লালন করলেন। এখন আপনার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে মানুষের, কিন্তু আপনার এই দেখাদেখি, যেহেতু এখানে অর্থনৈতিক প্রাপ্তি নেই, সেহেতু তো ১০টা ৫টা ৮টা ছেলে ছুটে আসছে না। তাহলে এই চিন্তাটাকে, এই কাজটাকে লালন বহন কে করবে? এইরকম একটি প্রশ্ন আমরা আপনার কাছে রাখতে চাই। সম্পত্তিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে পাবলিক প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, আরেকটা হচ্ছে সরকারি প্রপার্টি বা এজমালি সম্পত্তি। যেমন সরকারের খাস জমি আছে, খাল বিল আছে, নদী নালা আছে, খেলার মাঠ আছে, গোচারণ ভূমি আছে, পাহাড় আছে, পর্বত আছে, যেটা প্রতীক জিরিয়ে নিতে পারে, বিশ্রাম করতে পারে, অথবা নিজের মতো করে কিছু সময় অবস্থান করতে পারে। কিন্তু ব্যক্তিগত সম্পত্তি কিন্তু নিজের বাউন্ডারির মধ্যে থাকে, নিজের ফসলে আবাদ থাকে, নিজের মতো করে ব্যবহার করে। দেশটাকে সুন্দর রাখার জন্য যেমন সরকারি সম্পত্তি অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সম্পত্তি, এই সম্পত্তির মতো কিছু মানুষও দরকার, যে যারা দেশটাকে পাহারা দেবে, দেশটাকে রক্ষা করবে। ব্যক্তি চিন্তা তো থাকবেই, কারণ আমি একজন মানুষ, আমার পেট আছে, পিঠ আছে, আমার পোশাক আছে, আমার আহার আছে, বিহার আছে, বিশ্রাম আছে, খাবার দাবার আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, সবটাই আমাকে করতে হবে। কোনো মানুষই বৈষ্ণব বা বাউল অথবা সাধু সন্ন্যাসী হওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা মানুষের সংসার করে নিজের পরিবার পরিবেশটাকে ঠিক রাখার পাশাপাশি তাকে একজন বৈশ্বিক চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমরা যে চিন্তাটা করি যে আমি একজন মানুষ, আমি আমার আদমপুর গ্রামের মানুষ, পাশাপাশি আমার ইউনিয়নের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমি দেশের মানুষ। পাশাপাশি পৃথিবীতে যে 750 বা 800 কোটি মানুষকে গণনা করা হয়, সেখানেও কিন্তু আমি একজন নাগরিক। সেই ক্ষেত্রে কিন্তু আমি একজন পৃথিবীর নাগরিক, বিশ্ব নাগরিক। এই মানসিকতাটা আমাদের তৈরি করা দরকার, যে আমি সবকিছুই আমার শুধু ওই লাভের মধ্যে অথবা এর মধ্যে থাকবে এরকম না। আবার লাভ ছাড়া কোনো জিনিস নাই। এই যে আমরা ব্যস্তে যেতে চাই, স্বর্গে যেতে চাই, অথবা জান্নাতে যেতে চাই, সেইটাও আল্লাহ এমন কিছু কাজের মধ্যে সম্পৃক্ত করে রেখেছেন, পরকল্যাণ, পরের উপকার, মানবিকতা, সামাজিকতা, রাষ্ট্রীয় দায় দায়িত্ব, অথবা এক্সট্রা একটা কাজ করা লাগবে। শুধু নিজের জন্য ভাবলে হবে না। যে অন্যের জন্য ভাবতে না পারে, সে কিন্তু আসলে মানুষের পর্যায়ে অনেক সময় পৌঁছতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম, যে অন্যের জন্য দোয়া না করবে, অন্যের জন্য কল্যাণ কামনা না করা না পর্যন্ত তার নিজেরও কল্যাণটা হবে না। অর্থাৎ আমি আমার নিজেরও যদি কল্যাণ চাই, নিজেরও যদি লাভ চাই, তাহলে আমি নিশ্চয়ই অন্যের লাভ চাইবো, দেশের লাভ চাইবো। দেশের লাভ চাওয়ার মধ্যে আমার লাভ। কারণ একটা রাস্তাঘাটে কোথাও যদি একটা দুর্গন্ধ, অথবা একটা মরা গরু, অথবা একটা মরা কুকুর বা কোনো একটা প্রাণী যদি পড়ে থাকে আর তার দুর্গন্ধ ছড়ালে, এমন কোনো মানুষ বা এমন কোনো প্রাণী রেহাই পাবে না সে দুর্গন্ধ থেকে। আবার কোথাও যদি একটা ফুলের সুবাস আসে, তাহলে সেটাও অটোমেটিক সবাই সেই ফুলের সুবাসটা পাবে বা সৌন্দর্যটাও পাবে। এই যে পলাশ ফুল ছিল, শিমুল ফুল ছিল, কৃষ্ণচূড়া ফুল ছিল, দূর দূরান্ত থেকে দেখা যায়। আসলে এটা কি? এটা একটা বিনোদন, একটা আনন্দ, একটা প্রশান্তি, একটা প্রকৃতির যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্য বোধটা আমাদের মধ্যে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। আমি একজন বিশ্ব নাগরিক, সেই হিসাবে আমার চিন্তা ভাবনাটা হয়তো বিশ্বকেন্দ্রিক বা পরিবেশ কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক বা আন্তর্জাতিক একটা মনোভাব আমাকে লালন করতে হবে। আর আমি একজন মানুষ হিসাবে নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক মানুষ, প্রত্যেকটা মানুষের ফিলিংসে বোধটুকুন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা এই বিশ্ব নাগরিক, বিশ্বটাকে আমরা সুন্দর রাখতে চেষ্টা করবো। আমার ঘরটা যেমন আমি সুন্দর রাখার চেষ্টা করবো, আমার পরিবেশটা, আমার দেশটা, আমার বিশ্বটা, সবটা মিলিত আমাদের পৃথিবী। আর পৃথিবীতে একটা পৃথিবীতে যে আলো, বায়ু, তারপরে পানি, নদী, সব কিছু নিয়ে আমরা এই যে বেঁচে আছি। প্রকৃতি যদি না থাকতো, বাংলাদেশ এত সুন্দর কেন? বাংলাদেশ এত সুন্দরের সবচেয়ে মূল রহস্য হচ্ছে এখানে পানি বেশি। যেখানে পানি, সেই দেশ নিশ্চয়ই সুন্দর। আল্লাহ জান্নাত স্রোতস্বিনী নদীর উপর জান্নাত, মানে যেখানে পানির প্রবাহমান থাকবে, জলধারা থাকবে। যেখানে জল নেই, যেখানে পানি নেই, সেখানে সৌন্দর্য কিন্তু কম। এই সৌন্দর্যের বাংলাদেশ আমরা যেন এটা অক্ষুণ্ণ রাখতে পারি, আমাদের বিশ্বটা। যার জন্য পৃথিবীতে যে আমরা বলি 3 ভাগ জল 1 ভাগ স্থল, এত জল থাকা মানে কি? আমার পরিবেশ এমনিতে ভালো থাকা, আমাদের প্রশান্তি থাকা, আমাদের সৌন্দর্য থাকা, সব কিছু মিলিয়ে আমরা যেন সুন্দর থাকতে পারি। অনেক ধন্যবাদ। এবং বেশ চমৎকার করে একটি কথা শেষে বললেন, যে আসলে পৃথিবী তো একটি। তো একটি পৃথিবী যেহেতু, এখন ধরুন শুধু আমাদের দেশটা ভালো থাকলেই হবে না, আমরা তো বিচ্ছিন্ন নই। সবারই আসলে এগিয়ে আসতে হবে, সবার দেশে ভালো রাখতে হবে, সবার পরিবেশে সুন্দর করে অক্ষত রাখতে হবে। এটাই হলো আসলে মূল বক্তব্য, যেটা আপনার বক্তব্যে প্রস্ফুটিত হলো। তো আমরা আজকে এই চৈত্রের ভর দুপুরে আপনাকে, আমি তো অভ্যস্ত, আমি পাহাড়ে ওঠা ইত্যাদি, বর্ষা, বৃষ্টি, রোদ, খরা, এগুলো আমি এগুলোর মধ্যে অভ্যস্ত আগে থেকেই। তো কিন্তু আজকে আপনাকে ভীষণ কষ্ট দেওয়া হলো এই রোদের মধ্যে রেখে। তো যাক, আমরা আবার ধন্যবাদ জসীমুদ্দি রশিম, চমৎকার আলাপন এবং চমৎকার রুদেলা দুপুরে। অনেক ধন্যবাদ।
তো ভাই আমরা তো আসলে অনেক বিষয়ে কথা বললাম, কিন্তু একটি বিষয়ে আলাপ তেমন একটা হয় না, যে এটা হলো এখন আপনার গায়ে যে গেঞ্জিটি আছে এটিও দেখলাম যে, এবং মাঝে মাঝে ইদানিং আপনার কিছু লেখায় বা পত্রে আসে, পোস্টে দেখি যে বাংলাদেশ পরিবেশ স্কুল, এবং এটি আপনি প্রতিষ্ঠা করেছেন। এটার বিষয়ে একটু যদি বলেন, কবে থেকে এই পরিবেশ স্কুল করলেন, বা এটার আসলে কার্যক্রম বা এই চিন্তাটা আপনি কখন থেকে লালন করছেন? পরিবেশ প্রকৃতি নিয়ে দীর্ঘ ৩০ বছরের কাজ, অথবা বলা চলে তারও বেশি, ছোটবেলা থেকে সে কাজ প্রকৃতিপ্রেমী। হুম। আমার কাজগুলো এলোমেলো, অগুছালো, এবং এই কাজগুলো মূলত একসাথে করা বা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অথবা পরিবেশকে নিয়ে আরও যাতে সামনে এগিয়ে যেতে পারি, দলে বলে সকলে মিলে যেন পরিবেশটা করতে পারি। কারণ ব্যক্তি একা, কিন্তু প্রতিষ্ঠান বা সংগঠন বহু শক্তির মিলন, শতদলে প্রস্ফুটিত হয়। সেই চিন্তা থেকে যে বাংলাদেশ পরিবেশ স্কুল নামে একটি প্রতিষ্ঠান করার চিন্তা করি, এবং সেটার জন্য আনুষ্ঠানিকভাবে একটি গড় নির্মাণ করেছি। গড়টাকে গোছানোর কাজ এখনও চলছে। সেই সাথে পরিবেশকে আরও কী করে বড় করা যায়, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া যায় আমাদের এই কাজগুলিকে, অথবা আমরা যে কাজগুলো জানি না, যে কাজগুলো এখনও দেখি নাই, যে কাজগুলো এখনও চিনি না, বা যে কাজগুলো এখনও শিখি নাই, সেই কাজগুলি সহ একসাথে একটা বন্ধন তৈরি করা। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, তাদের সাথেও কিছু ফর্মুলা, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পরিবেশ বিভাগ আছে তাদের সাথে আমরা মিশতে চাই, এবং দেশবরেণ্য পরিবেশবিদ যারা আছেন ইতিমধ্যে তাদের সাথে বেশ কিছু কথাবার্তা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি, কেউ কেউ আমাকেও চিনেন। এছাড়া যেহেতু পরিবেশ নিয়ে কাজ করে আমি 3বার জাতীয় পুরস্কার পেয়েছি, এবং এই জাতীয় পুরস্কারের একটা সাবজেক্ট ছিল, আমি 2010 এবং 2017 2বার আমি পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার এবং সম্প্রসারণের জন্য কৃষিতে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে আমাকে এই 2বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সামনে আমি আমার এই কালাডুবু নদী নিয়ে আমি কথা বলছি, যে আমার নদীটার এই অবস্থা, এই পরিমাণ ফসল ফলবে, এবং এই নদীটাকে পুনর্খননের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে যখন দাবি জানিয়েছি, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করলেন যে দেশের সবকটা নদী পুনর্খনন করা দরকার। আমি তার সুফলও পেয়েছি। আমার নদীটি মধ্যে কয়েক কিলোমিটার পুনর্খনন হয়েছে। এরপরে আমি 2021 সালে আবারও আমার যে পরিবেশের কাজ, এই কাজগুলো যখন আবার সরকার মূল্যায়ন করে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আমি 6বার চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে আমার এই কাজগুলো, দীর্ঘদিনের কাজগুলো, সেই কাজগুলো মিলিয়ে সরকার 2021 সালে আমাকে সারা বাংলাদেশের মধ্যে মাত্র 2জনকে ব্যক্তি ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক দিয়েছে। একজন হচ্ছেন পাখি বিশেষজ্ঞ ডক্টর ইনামাল হক, আর দ্বিতীয়জন হচ্ছে আমি মতিন সৈকত। ব্যক্তি ক্যাটাগরিতে আমি মতিন সৈকত যে পরিবেশের জন্য যে পুরস্কার পেয়েছি, পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে, ঠিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মতো একটা বিশাল প্রতিষ্ঠান জাতীয় পরিবেশ পদক পেয়েছে। আমি ভাবছি যে আমার এই কাজগুলোকে আমার নিজের মধ্যে সীমিত না রেখে আমার আগামী প্রজন্মের মাধ্যমে, এবং আমার একটা ভ্রাম্যমাণ স্কুল আছে, মোবাইল স্কুল আছে, যে আমি যেখানে যাই সেখানে একটা স্কুলের মতোই কথা বলি। নিজে শিক্ষকতা করি, প্রায় 25 বছর যাবৎ শিক্ষকতা করি। তো শিক্ষক মানুষ হচ্ছেন কি, যে শিক্ষক তো মূলত আসলে কারিগর। তো এই যে শিক্ষকতার পাশাপাশি আমার যে নানা রকম কাজগুলো, চা স্টল, তারপরে দোকান, হাট সভা, বৈঠক, নানা রকম মাঠ সভা, বিভিন্ন সভা তো আমরা ছোটবেলা থেকে করে অবস্থা। তাছাড়া আমি দাউদকান্দি উপজেলায় একটি বড় সংগঠন IPM ICM হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ICM হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপস ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সমন্বিত ফসল ব্যবস্থাপনা, এগুলি নিয়ে কাজ করি। এবং এখানে 154টি ক্লাব আছে IPM ICM। পরবর্তীতে আরও ক্লাবের সংখ্যা আমাদের বৃদ্ধি পেয়েছে। তৎকালীন সময় 2006 সালে আমাদের প্রায় 10,000-এর মতো আমরা IPM কর্মী ছিলাম, পরিবেশ কর্মী ছিলাম। তো সব কিছু মিলেমিশে আমরা চাই যে আমাদের এই কাজগুলিকে আরও উপরে নিয়ে যাই, অর্থাৎ আমাদের এই আঞ্চলিক, আন্তর্জাতিক, জাতীয় পুরস্কারের পাশাপাশি আমরা যেন আমাদের কাজগুলিকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে পারি। আর পরিবেশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা সবাই জানি যে পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এটা সোজা কথা, যে আমরা নানা রকম রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই, নানা রকম ভালো থাকতে চাই, ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকুক, তার জন্য তো নিশ্চয় পরিবেশ অনেক শক্তিশালী সহায়ক ভূমিকা পালন করে। আমার এই পরিবেশ স্কুলের মাধ্যমে আমি এটাকে বড় আকারে আমি চেষ্টা করছি একটা ডিপ্লোমা খোলা যায় কিনা, অথবা এটাকে আরও বড় করে নেওয়া যায় কিনা, সরকারের সাথে কথা বলে এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব বা করছি। সব কিছু মিলে বাংলাদেশ পরিবেশ স্কুল যেন বাংলাদেশের মধ্যে এরকম বেসরকারি খাতে অথবা ব্যক্তি উদ্যোগে বা ব্যক্তির প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটা আমাদের জাতীয় জীবনে অবদান রাখতে সক্ষম হবে। অনেক ধন্যবাদ আপনাকে। তো এখন এটার শেষ একটু প্রশ্ন, এটা হলো যে আপনি এর মধ্যে উত্তর দিয়েছেন, কিন্তু তারপর আরেকটু স্পষ্ট করে জানতে চাই যে ধরুন এই পরিবেশ স্কুলকে বাস্তবে রূপদান করার জন্য মানে আর্থিক যে পৃষ্ঠপোষকতা, এটা আপনি উত্তরে বলেছেন, পরোক্ষভাবে বলেছেন, কিন্তু এখন অর্থ না পেলে তো আপনি এটাকে এগিয়ে নিতে
বেশ কঠিন হবে। আর অর্থটার ব্যাপারে আপনি প্রশাসনিক বা আপনার উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কতটুকু কথাবার্তা বলেছেন, বা এই বিষয়টা? অর্থ তো লাগবে, অর্থ ছাড়া তো একটা হলো যে আপনার ইচ্ছা আছে, কিন্তু বাস্তবায়নের জন্য তো একটু অর্থ প্রয়োজন। এখন সেটার প্রক্রিয়াটা কোথায় আছে? আসলে অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। অর্থ আমাদের একেবারে চালিকা শক্তি। যেখানে যাই সেখানে অর্থের প্রয়োজন হয়। অর্থ মানুষের একেবারে নিত্যদিনের নিত্যসঙ্গী। শ্বাসে প্রশ্বাসে আমাদের অর্থের সাথে সম্পর্ক। নানারকমভাবে অর্থ ছাড়া আসলে মানুষ অচল। অর্থ তো লাগবেই। একটি প্রতিষ্ঠানকে টিকে দিলে অর্থের প্রয়োজন। আমরা যদি প্রতিষ্ঠানটাকে ওই পর্যায়ে নিতে পারি, নেওয়ার আগে অনেক কাজ আছে। একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর আগে মানুষ কখন সাপোর্ট করে? যখন প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায় বা দাঁড়ানোর একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখে, তখন কিন্তু মানুষ সাপোর্টে আসে, এগিয়ে আসে। তো আমি মনে করি আমার কাজটাকে যদি আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং সঠিক জায়গায় নিতে পারি, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এগিয়ে আসবেন এবং সরকারও এগিয়ে আসবেন। বিভিন্ন দাতা সংস্থা আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা যদি ভিজিট করে সন্তুষ্টি হন, তারাও কিন্তু অর্থের যোগান দিতে পারে অথবা অর্থের একটা অবস্থান তৈরি করতে পারে। ইতিমধ্যে আমি আমার অবকাঠামোটা তৈরি করছি এবং আরও কিছু আমার অবকাঠামোগত বাকি আছে। তো টোটাল কাজটা যদি আমরা একটু আনুষ্ঠানিকভাবে, এমনিতে আমরা উদ্বোধন করেছি, পরিবেশ অধিদপ্তর উপপরিচালককে নিয়ে উদ্বোধন করেছি, কিন্তু এই উদ্বোধনটা হলো একটা ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো উদ্বোধন। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে একটু বড় সড়ো করে যদি উদ্বোধন করতে পারি, আর সবাইকে আবার জানান দিতে পারি, বড় একটা সেমিনারের মাধ্যমে, বড় একটা আয়োজনের মাধ্যমে, এবং মিডিয়া কর্মীরা আমাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের কারণেই কিন্তু আমরা আমাদের কাজকে বড় করেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। ভাইয়া, মিডিয়া কর্মীরা, মিডিয়া বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা আমাদের পজিটিভ কাজগুলিকে যখন উপস্থাপন করেন, তাদের মাধ্যমে কিন্তু অন্যরা উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। আজকে মিডিয়া কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা বন্ধু, বড় একটা নিয়ামক শক্তি। তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা আমাদের জন্য অক্ষুণ্ণ থাকবে, এটা আশা করি। আর আমাদের পজিটিভ কাজগুলো তাদের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিকভাবে পৌঁছে যাবে এবং আমরা বিভিন্নভাবে আমাদের কাজটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। তো আরেকবার যে এলাম, আমার ওই যে ক্যামেরাম্যান ছিল রবিউল, আচ্ছা, এই জায়গাটাতে ওই পানি সেচ করে নদীতে দেওয়া হচ্ছিল, বা নদীতে এমনি এমনি বোধহয় যাচ্ছিল, এই বিষয়টা ছিল আর কি। এটা তো খাল, হ্যাঁ এটা খাল, হ্যাঁ এই খালটা আগেও ছিল। তবে খালগুলি মূলত বাড়াটায় যাচ্ছে, তাই? হ্যাঁ, নানা রকম পলির কারণে, খননের অভাবে, মাঠের যে কচুরিপানা, তারপরে নানা রকম ঘাস, এইসব ফসলি আবর্জনা দিয়ে খাল ভরাট হয়ে যায়। আবার মাছ চাষ করার কারণে, জাল টানার কারণে এক জায়গার মাটি আরেক জায়গায় সরে যায়। স্বাভাবিকভাবেই মাটি একটু নিচু জায়গায় যেতে চায়। আচ্ছা, তো সেই কারণে এখানে উঁচু জায়গার মাটি নিচু জায়গায় চলে যায়, এই জন্য খাল, ডোবা এগুলো ভরাট হয়ে যায়। পরবর্তীতে আবার এগুলিকে পুনর্খনন করা হয়, যেহেতু মাছের প্রকল্প। একসাথে ধান আবাদ হয় পৌষ থেকে বৈশাখ, 5 মাস। এই 5 মাস এখানে ধান থাকে, বর্ষাকালে মাছ থাকে। আচ্ছা, আবার এই ধানের মৌসুমেও এরকম ক্যানেল, খাল, ডোবা, তারপরে মাছের জন্য নানা রকম অভয়াশ্রম তৈরি করা থাকে। এগুলির কারণেও মূলত 12 মাস মাছ থাকে। একসময় ছোট থাকে, এই ছোট মাছটা যখন বর্ষার পানি আসে অথবা নদী থেকে বিকল্পভাবে সেচের পানি সরবরাহ করে মাঠে মাছ উৎপাদনের জন্য পানি বাড়ানো হয়, তখন ডোবার মধ্যে যে মাছগুলো, এই মাছগুলো পানি বেশি পেয়ে এটা সবটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে। এই মাঠটার নাম হচ্ছে আপুসি। আদমপুর, পাশের গ্রাম আদমপুর, এই পাশে হচ্ছে সিঙ্গুলা, ওই পাশে হচ্ছে পুঠিয়া। আদমপুরে পুঠিয়ার পু, সিঙ্গুলার সি, আপুসি। আপনার গ্রামটা তো আদমপুর? আমার গ্রাম আদমপুর। এই নামের আদ্যাক্ষরগুলো একসাথে হওয়ার কারণে মানুষের বন্ধনও কিন্তু চমৎকার হচ্ছে। আচ্ছা, কারণ আমরা সবাই নিজেদেরকে সামনের মানুষ মনে করি। সেই যেহেতু আমার গ্রামের নাম প্রকল্পের সাথে সম্পৃক্ত আছে। অনেক বক পাখি গেল, কিন্তু আমরা অনেক পাখি আছে, বললাম না, আমার ওই ক্যামেরাটা আবার পাখিগুলো ধরা যেত, একটু সাবধানে যাবেন। তারপরে মাছও কিন্তু আছে, মাছও কিন্তু বেশ লাফালাফি করে অথবা পানিতে ঢেউ খেলে সাঁতার কাটে। একটু কেটে নেই আমি। জি, আমরা এই মাঠের নাম বলছিলেন আর কি। জি, মাঠটার নাম হচ্ছে আপুসি। আদমপুরের পুঠিয়ার পু, সিঙ্গুলার সি, আপুসি। এই 3 গ্রামের জনগণের জমিনের মালিকানা। জি, সকলকে সম্পৃক্ত করে সমবায় ভিত্তিতে আর্থসামাজিক উন্নয়নে গণশেয়ারের মাধ্যমে 2000 সালে এই আপুসি মৎস্য প্রকল্পটি আমরা প্রতিষ্ঠিত করি। সেই থেকে এক পাশে এখন ধানের মৌসুম, ধানও আছে আবার মাছও আছে। খালের মধ্যে মাছ, ক্যানেলে মাছ, ডোবায় মাছ। তো একদিকে ধান উৎপাদন হচ্ছে, আবার অন্যদিকে মাছ উৎপাদন হচ্ছে। একসময় বর্ষা এই জমিগুলি অনাবাদি থাকতো, পরিত্যক্ত থাকতো। আচ্ছা, এই যে অনাবাদি থাকতো, এটা ধরুন যে সর্বশেষ কত বছর আগের কথা? এটা 2000 সাল, আজ থেকে 22-23 বছর আগেও এই জমিগুলো অনাবাদি থাকতো। অনাবাদি বলতে আসলে বর্ষায় এখানে পানি বেশি হয়, বেশি হওয়ার কারণে এখানে বর্ষার যে আমন ধান, সেই ধানটা
বারবার মার খেতে খেতে একসময় কৃষক ভুলে গেছে যেমন একটা ধান আছে, এই ধানটা স্বেচ্ছা আবাদ ছেড়ে দিচ্ছে বা নিজেরা প্রতিকূল মনে করে আর আবাদ করতো না। আচ্ছা আচ্ছা। তো এরপরে ঘাস, কচুরিপানা, নানা রকম আবর্জনা জমে জমিগুলো যখন আবার কার্তিক মাস আসতো, হুম। অর্থাৎ পানি শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তে এগুলো পরিষ্কার করতে হাজার হাজার টাকা লাগতো। আচ্ছা পরে এই মৎস্য প্রকল্পগুলির চিন্তা ভাবনা যেহেতু সবাই মিলে আমরা করি সমবায় ভিত্তিতে, তখন এই একটু সাবধানে যাবেন, সামনে এই জায়গা বেশ। আবর্জনা আর হয় না, চাষও দেওয়া লাগে না, এই জমিগুলিতে কিন্তু চাষ লাগে না। তাই হ্যাঁ। অর্থাৎ মাছটা যখন আমরা পৌষ মাসের শেষে বা মাঘ মাসের শুরুতে মাছ ধরি, হুম। তখন জমি যখন ভিজা থাকে, হুম। নরম থাকে, তখন সেখানে রোপণ করে ফেলি ধান। আচ্ছা, তো একদিকে আবর্জনা খরচটা 5-6 হাজার টাকা, তখন চাষের আর বিশেষ প্রয়োজন নেই। চাষের আর প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা, মানে একেবারে করে লাঙ্গলেও না, আর গরুর গরুলাগুলো চাষ লাগে না, গেছে। কিছু লাগে না, আবার খড়কুটো এগুলো পরিষ্কার করা লাগে না। আচ্ছা আচ্ছা। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এগুলো একসাথে মাঠ শুকায়, হুম। আবার এই যে বোরো ধানের যে সেচ হুম। পানি লাগে সেচ, এই সেচটাও দীর্ঘদিন যাবত আমরা একেবারে তো সস্তায় স্বল্প মূল্যে তাই তাই। বা বিনামূল্যে বা প্রায় নাই মূল্যে এরকম একটা মাত্র 200 টাকায় হুম। বোরো ধান রোপণ থেকে পাকা ধান কাটা পর্যন্ত যার যতবার, সেটা তো আপনার একটা বিশেষ প্রকল্প, এটা আবার আরেক অধ্যায়। এটা এই বিষয়গুলো সম্পৃক্ত। আসলে মূলত আরেকটা বিষয় এটা হলো এই, আচ্ছা আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি বেশ কঠিন, যেতে পারবো কিনা এখনো নিশ্চিত নই, তবে ওই এই প্রশ্নটা আমার ছেলের জন্য করা। ও ও সাপ বিষয়ে, ও অনেক বিষয়ে পড়াশোনা করে, ইদানিং গ্রন্থও পাঠ করে। তো সাপের বিষয়, তো আমরা যেখানে শহরে থাকি ওখানে একটি পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ চাষ আছে। ওই মাছের মধ্যে, ভাই ধীরে যান, আপনার পা একদম নিচে চলে গিয়েছে, দেখি আমরা সামনে যেতে পারি কিনা। তো পুকুরের মধ্যে অনেক সাপ আছে। তো আপনার একটা কথা আমার মনে একদম গেঁথে রয়েছে 2021 সালে, আচ্ছা, যে যেখানে মাছ আছে সেখানে সাপ থাকবেই, এবং বিশদ সাপও। তো আমি দেখলাম যে শহরের মাঝখানে একটি পুকুর, ওখানে মাছ চাষ হয়, একেবারে বিকেলবেলা কিলবিল করে সাপ, কোত্থেকে যে এত সাপ। এই তখন আমি বললাম যে তোমার মতিন সুগত আঙ্কেল বলছে যেখানে মাছ থাকবে এখানে সাপ আসবেই, এবার কোত্থেকে আসবে, কিভাবে আসবে। এই আপনার এদিকে এসেও আমি সাপের দেখা মিলছে। হ্যাঁ, দেখেছি। এখন আজকে যে পথে যাচ্ছি এই এখানে বড় সাপ ঘুমিয়ে থাকতে পারে, বিশ্রাম নিতে পারে, ঝুঁকিপূর্ণ, আর বিশেষ করে ডোরা সাপ, হ্যাঁ, যে ডোরা কাটা বা হলুদ রঙের যে সাপ, হ্যাঁ, এই সাপটা একেবারে নির্বিষ, যতই নির্বিষ হোক সাপ সাপই। এই যে বিষয়টুকু, যে ধরুন অনেকে বলে, অনেক সারা পৃথিবীতেই পরিবেশবাদী অনেকে রয়েছেন যারা সাপের নিধন আমরা চাই না বটে, সাপের উপকারী দিকও আছে, কিন্তু সাপের যে ক্ষতি, বিশদ সাপের যে ক্ষতিটা এবং এর যে প্রাণ নিধন, আমার ছেলে বলে অনেক কিছুই তৃণভোজী, কিন্তু সাপ মাংসাশী এবং সাপ তার নিজের প্রজন্মকে খেয়ে ফেলে, গিলে ফেলে। তো সে সাপের ব্যাপারে বলো যে এটা তার বক্তব্য, শিশু মনের বক্তব্য, যে অনেক পরিবেশবাদী সাপকে আক্রমণ করা, তাড়িয়ে দেওয়া বা মারা, এগুলোকে সমর্থন করে না, কিন্তু এবং সাপ সম্পর্কে আমাদের অনেক অন্ধবিশ্বাস, কুসংস্কার ইত্যাদি রয়েছে। তো সে বলে আর কি যে আসলে সাপের সম্পর্কে এইরকম ধারণা, এই ভুল ধারণাগুলো দূর হওয়া প্রয়োজন। আর এই সাপের ব্যাপারে তার একটা কৌতূহল, এবং আমারও। এবং এখন যে যাচ্ছি এই পথে আমি কখনোই হাঁটতাম না, আমি কিন্তু সাপের অনেকবারই তারা খেয়েছি। গুমতি নদীর চরে একবার 1996 সালে ফটোগ্রাফি করার সময় তৃণ জাতীয় এই এক ধরনের ছনের বন দিয়ে যাওয়ার সময় আমি এমন তারা খেয়েছি সাপের, পরে আমি নদী দিয়ে পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, ভয়ঙ্কর অবস্থা। তো ওই থেকে এখনও পাহাড়ে গেলে আমি নির্জন জায়গায় একা আসলে চলতে ভয় পাই। বিশেষ করে সাপের আস্তানাগুলো সম্পর্কে আমার এক ধরনের সাবধানতা অথবা সচেতনতাটা আমি মাথায় রেখে চলতে চেষ্টা করি। তো আপনি আজকে এই পথে এসেছেন বলেই আমি সাহস পেলাম আর কি, কারণ এখানে অন্তপক্ষে রাতের বেলা তো অসংখ্য সাপ থাকবেই। সাপ, আর যেহেতু এখানে পানির অঞ্চল, হ্যাঁ, আর মাছের অঞ্চল, মাছ যেখানে সাপ সেখানে, কারণ মাছ হচ্ছে সাপের খাদ্য। সেই স্বাভাবিকভাবে সে খাবার যেখানে, এই যে পায়, এত পাখি কেন দাও উত্তর দিতে? হ্যাঁ। মাছের জন্য। মাছ না থাকলে জন্য। পাখি আসতো না। তাই। সুন্দরবনও গিয়েছি, হ্যাঁ। মহামায়াও গিয়েছি, বিভিন্ন উপকূল অঞ্চলেও গেছি, যে জায়গাটাতে মাছ আছে সেই জায়গাটাতে পাখি। আমাদের সি বিচগুলিতে যেখানে কৃষকরা, জেলেরা মাছ আহরণ করে, ওই জায়গাতেই পাখির সংখ্যা খুব বেশি। এখন আমরা এখানে একটি মাছ, হয়তো পাখি অথবা সাপে হলে গিলে ফেলতো। হ্যাঁ, সাপ গিলে ফেলতো, এটা হয়তো পাখি রেখেছে, এরকম থাকে। আচ্ছা, এখন এই যে ইয়েটা মেশিনটা চলছে, এই মেশিনটা কিসের? এটা কি ড্রেজার মেশিন? আসলে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কাজ হয়, এই কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ব্যবহার করে বা বিভিন্ন ইয়েকে হয়। তো এগুলো তো আসলে পরিবেশের জন্য মানানসই না, অথবা আমাদের ভূমির যে উর্বরতা এটা নষ্ট করে, মাটিকে বেশি গভীর খনন করার কারণে মাটি ভেঙে যায়, প্রকৃতির যে সাধারণ যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা বিঘ্ন হয়। আর দেশের জন্য
খুব বেশি জলাশয় দরকার, পানির আধারগুলো দরকার। আচ্ছা আচ্ছা। পানির আধার বা পানি না থাকার যে জায়গা, তাহলে দেশ কিন্তু মরুভূমি হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য পরিবেশের জন্য পানি খুব বেশি প্রয়োজন। সেই তো এই পানিটা যাতে আমাদের রক্ষা থাকে, আমাদের পরিবেশটা যাতে সুন্দর থাকে, এগুলো তো মূলত সচেতনতার বিষয়। আমরা সাপ নিয়ে কথা বলছিলাম, যে আসলে সাপ খুব ভয়ঙ্কর প্রাণী, তবে সব সাপ বিষধর না। কিছু নির্বিষ সাপও আছে, নিরীহ প্রকৃতির সাপও আছে। সাপ কিন্তু মানুষকে ভীষণ ভয় পায়। তাই সাপ একেবারে খুব বিব্রতকর অবস্থা না পড়লে, বাঁচার কোনো রাস্তা না পেলে, যাওয়ার কোনো জায়গা না পেলে, সাপ তখন প্রতিরোধ করে বা আক্রমণ করার চেষ্টা করে। আচ্ছা, ওদিন আমি এই ভিয়েতনাম আর আমেরিকার যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধে সেনাবাহিনীর একটা রোল থাকে সাপ থেকে নিজেকে আত্মরক্ষা। তো কারণ জলে জঙ্গলে তো আসলে যুদ্ধটা করতে হয়। তো আমি দেখলাম যে একটা একদম বাস্তব, একেবারে ধরুন যে রিয়েলিস্টিক ছবি। ভিয়েতনামের ওই যুদ্ধে দেখায় সাপটা একটা সৈনিককে বিনা কারণে তেড়ে আসে, মানে ছোবল দেওয়ার জন্য। সে একেবারে না পারতে গিয়ে সাপটাকে গুলি ছোড়ে। কিন্তু এই যে ধরুন কিছু সাপ আছে এবং বিষধর, এই সাপগুলোর এক ধরনের প্রবণতা আছে যে কোনো রকমের উস্কানি ছাড়াই ওরা যে কোনো প্রাণী বা মানুষকে ছোবল দিতে আসে। এটাও তার একটা নেচার, প্রকৃতি, তার অভ্যাস। আবার অনেক সময় এরকম হয় বিষয়টা, সে তার এরিয়াতে কোনো জিনিসকে সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা, আধিপত্য যে অন্য প্রাণী এখানে আসলে তার জায়গায় ভাগ বসাবে, এবং ভাগ বসানোর আগে সে তাকে হত্যা করা অথবা তাকে তাড়িয়ে দেওয়া, এই একটা প্রবণতা সাপের মধ্যে আছে। এবং সব প্রাণীর মধ্যে তো লড়াই হয়, যুদ্ধ হয়। এবং মানুষের যে যুদ্ধটা, আধিপত্যের লড়াইটা, এটা একটা চিনায়ত, এটা একেবারে স্বাভাবিক, বা এটা একবার আদি থেকে একবার অন্ত পর্যন্ত এই লড়াইটা সব প্রাণীর মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকবে। যেমন এখানে একটা বেশ বড় একটা গর্ত আছে। এটা কিসের গর্ত হতে পারে? এই গর্তটা যে মরা মাছ গর্ত করে হয়তো চাপা দিছে, এটা আবার পুকুরে ওই গন্ধ পেয়ে গর্তটাকে আরো বড় করে এটাকে ইয়া করে দিচ্ছে। অথবা মাটি ডেবেও যায় অনেক সময়, যে এটা এরকম করে এরকম গর্তগুলো মাছের প্রজেক্টে মাঝে মধ্যে দেখা যায়। আবার এগুলো তো মাঝে মধ্যে শিয়াল আসে, রাতের বেলা শিয়াল আসে, শিয়ালও গর্ত করতে ভালোবাসে। আর শিয়ালের তো আপনার এই এলাকায় শিয়াল কেমন আছে? আমি এখানে শিয়াল আছে, সংখ্যা কম, শিয়ালের সংখ্যা কমে যাচ্ছে। তো আমি পাহাড়ে যে যাই, পাহাড়ে গত বছর না 2021 সালে খরার মধ্যে আমি একটু এক কৃষকের, পাহাড়ের কৃষক, তারা সেনাবাহিনীর জায়গা লিজ নিয়ে এই কৃষিকাজটা করেন। ওই তার সঙ্গে কথা বলার সময় হঠাৎ পাশ দিয়ে দিনের দুপুরবেলা একটা শিয়াল দৌড় দিল। আর প্রায় সময় এখনও যে আমি এই রাতের বেলা পাহাড় থেকে আমি কিছু ডকুমেন্টারি ফুটেজ সংগ্রহ করি, যেগুলো এখন পাবলিশড হচ্ছে না। তো ফেরার সময় প্রায় সময় দেখি শিয়াল তার বাচ্চা টাচ্চা নিয়ে পথের পাশে বসে আছে। তো আমার ছেলে প্রায় বলে যে তুমি শিয়ালের ছবি দেখলে একটু ভিডিও করে নিয়ে এসো, আমি দেখতে চাই। কিন্তু যখনই আমি ছবি তোলার কোনো আয়োজন করি, তার আগেই ওরা চলে যায়। তো শিয়ালের সংখ্যাও কমছে। কিন্তু পাহাড়ে, লালমাই পাহাড়ে, আমি আপনাকে আজকে এটাই বলছিলাম যে কুমিল্লা ইপিজেডের যে বর্জ্য সরার যে প্রবাহটা, বর্জ্য মিশ্রিত যে পানিটা, দক্ষিণ কুমিল্লাকে ভীষণভাবে, দক্ষিণ কুমিল্লার কৃষিকে, নদী, খাল, বিল একেবারে পর্যদস্ত করে ফেলছে, প্রচণ্ড রকমের ব্যাহত করেছে। এবং ওখানে সংগঠন বা কোনো ব্যক্তি ওভাবে এটা নিয়ে এখন বিশেষ কোনো কাজ করছেন না। আমি অনেকেই বলেছি তারা ক্ষতিটা সম্পর্কে সচেতন, কিন্তু এটার প্রতিকারের বিষয়ে আসলে স্থানীয় পর্যায়েও তেমন কোনো উদ্যোগ নেই, সরকারিভাবেও এটা আর প্রতিরোধ কেউ করছে না। তো ওখানে গেলে দেখা যায় যে মাছ নেই, পাখিদের সংখ্যাও প্রায় শেষ। পাখিরা মাছ না পেলে আসবে কোথায়? ফসলও আর আগের মতো তার যে উৎপাদন ওইটুকু হচ্ছে না। তো আমি এই বলছিলাম যে সময় সুযোগ পেলে একটু এই ইপিজেডের কারণে এই উৎপাদন ব্যাহত হওয়া ওই দক্ষিণ দিকটায় আমরা একদিন যদি সময় দিতে পারি, আমরা এদিক দিয়ে গেলে কোথায় ভালো হয়, এদিক দিয়েও যেতে পারি, আমরা আবার এভাবেও চলে যেতে পারি। আচ্ছা, এদিকটা দিয়ে যাই, একটু ভালো লাগবে। এই 2019 সালে এই পথে একবার এসেছিলাম, ওই স্মৃতিটা আমার মাথায়। আসলে সব তো লেখা হয়নি, তো এখন নতুন পথ দেখে হাঁটায় অসুবিধা নাই তো? না, বাধা তো নাই? না, বাধা নেই। এবং প্রকল্পের খরচে, প্রকল্পের জন্য করা। আচ্ছা, ওই যে ওখানে মেশিনটা চলছে, ওখানে এটার গভীরতাটা কেমন হবে? গভীরতা আসলে এগুলিতে তো মানুষের বাড়ি ভরাট করে বা ডোবা জায়গা ভরাট করে, এগুলো গভীরতা প্রথম দিকে বোঝা যায় না। কেন? এটা পর্দা টানানোর মতো, পানির নিচের কাজ চোখে দেখা যায় না। পরে যখন নাকি পানিটা কমে যায় বা শুকিয়ে যায়, তখন দেখা যায় যে বিশাল জায়গা গর্ত হয়ে গেছে, গভীর গর্ত হয়ে গেছে। এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। এখন এত বড় গর্ত হলে তো পাশের মাটি, জমিনের হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়, সমস্যা হয়, বা ভূমিধস হতে পারে। বা এই যে ভূমিকম্প হচ্ছে, এই সমস্ত এগুলো তো নানা রকম আমাদের নিজেদের অর্জিত কিছু বিষয় আছে। আমরা প্রকৃতিকে
যাচ্ছে তাইভাবে ধ্বংস করছি নানা রকম ভাবে। হুম। এখন যে বন উজাড় হয়ে যাচ্ছে, হুম। বাংলাদেশের অনেকটা অংশই মরুকরণের মতো হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গ সহ। আমাদের কুমিল্লা তো পরিবেশ এবার একেবারে নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করছে। হুম। কারণ 2019 সালেও কুমিল্লার পরিবেশ ছিল আন্তর্জাতিক মানে হুম। একেবারে চমৎকার একটা পরিবেশ। জি। আর 2023 সালে এসে ফেব্রুয়ারি মাসে দেখা গেল হুম। কুমিল্লার বায়ুর যে মান হুম। ঢাকাকে অতিক্রম করে এত খারাপ এত নিকৃষ্ট পর্যায়ে চলে আসছে। ওহ। এই যে আমরা হয়তো ক্রমাগত- সহজে বুঝবো না, খালি চোখে দেখবো না, হুম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ হুম। যেটাকে আমরা সুনীল আকাশ বলি, হুম। সুন্দর আকাশ বলি, নীল আকাশ বলি, যে এই আকাশের অপেক্ষায় থাকি আমরা। আকাশ তো মাথার উপরে সবসময় থাকে, কিন্তু ছবি তোলার জন্য যে একটা আকাশ খুঁজি আমরা, হুম। শরতের মেঘ খুঁজি, হুম। বৃষ্টির পরে স্নিগ্ধ আকাশ খুঁজি, সুন্দর আকাশ খুঁজি, এটা আমরা পাবো না। এই আকাশটা আমরা হারিয়ে ফেলছি মনে হয়। অনেকটা মনে হয় যে নিজেরাই চোখে ঝাপসা দেখছি, হুম। অথবা চোখের দৃষ্টিভ্রম হচ্ছে, দৃষ্টিশক্তি কমে গেছে, হুম। কিন্তু অন্যদের সাথে কথা বলে দেখছি না আকাশটা এরকম হয়ে যাচ্ছে, ধুলায় ধূসর হয়ে যাচ্ছে। হুম। তারপরে যে কলকারখানার হুম। বিষাক্ত ধোঁয়া, তারপর ইট পুরানোর যে ইটের ভাটা, ইটের ভাটাটা এত বেশি মানে বৃদ্ধি পেয়েছে। আমি ধরুন যে 96 সালে আমার সাইকেল ছিল, আমি এই সংবাদকর্মী হিসেবে যখন কাজ শুরু করি অনেক জায়গায় গিয়েছি আমি। ওদিন প্রায় 1 সপ্তাহ আগে আমি ধরুন যে গোমতী নদী পার হয়ে উত্তর দিকে গেলাম, ওই যে তৈলকুপি বাজার বললাম, আচ্ছা, ওদিকটাতে একটি মাত্র ইটের ভাটা ছিল এবং পরিবেশ অসম্ভব সুন্দর ছিল, সবুজে সবুজে ঘেরা। এবার গিয়ে পরিবেশের বাজে অবস্থা দেখে এতই খারাপ লেগেছে বলার নয়। এখন সবাই মিলে যদি এভাবে আমরা এই বিষয়গুলোকে মাথায় না রাখি বা চিন্তা না করি, তাহলে এগুলি কিভাবে রক্ষা পাওয়া? এটি তো ধরুন এটা যে হ্যাঁ, আসলে একক প্রচেষ্টায় এত বড় এই যে বিরূপ যে যাত্রা, এটাকে তো নস্যাৎ করা বা রুখে দেওয়া সহজ ঘটনা নয়। আমাদের যে মুক্তিযুদ্ধটা সহজ হয়েছে, সম্ভব হয়েছে, সফল হয়েছে, সকলের সম্পৃক্ততা ছিল। সেই গেরিলা যোদ্ধারা যেমন ছিল, সম্মুখ সমরের যোদ্ধারা ছিল, পাশাপাশি গৃহস্থ বাড়ির হুম। যে লোকজন ছিল তারা আশ্রয় দিছে, প্রশ্রয় দিছে, রান্না বান্না করে খাওয়াইছে, যার যা ছিল। কেউ মুড়ি খাওয়াইছে, কেউ ভাত খাওয়াইছে, কেউ কাঁঠাল ভেঙে দিয়েছে, কেউ বৈঠকখানা কাছারি করে থাকার জায়গা করে দিয়েছে। সম্মিলিত প্রয়াস ছিল হুম। এবং বিপদ আপদে সাহায্য করছে। এখন একটা হলো প্রত্যক্ষ যুদ্ধ আর একটা হলো পরোক্ষ যুদ্ধ। তাই এই সকলের অংশগ্রহণে আমাদের মুক্তিযুদ্ধ সফলভাবে সুন্দরভাবে শেষ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা রাষ্ট্রটাকে পেলাম। হুম। তো আমরা আমাদের পরিবেশটার জন্য কিন্তু আরেকটা যুদ্ধ আমাদের দরকার, যে আমাদের দেশটাকে বাঁচাতে হবে, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, আমাদের এই যে যেটা যে অবস্থা আছে এগুলো যদি আমরা স্বাভাবিক থাকতে দেই, আমরা তো স্বাভাবিক থাকতে দিচ্ছি না। এখন এই যে নাগরিক সভ্যতা বলি, আধুনিকতা বলি, আমরা পলিথিন প্লাস্টিকের যে দূষণ, বাজারে গেলে, বাজার করতে গেলে 1 ডজন পলিথিন বাড়িতে চলে আসে, কোনটাতে কাঁচামরিচ, কোনটাতে ধনেপাতা, কোনটাতে টমেটো, কোথাও ঘিরে, কোথাও বেগুন, যা আমরা কিনছি সব কিন্তু পলিথিনে করে কিনছি। এই পলিথিনগুলো যখন বাজার থেকে বাড়িতে চলে আসে, এই পলিথিনগুলো কিন্তু আমরা ডোবাতে বা পুকুরে ফেলে দেই, পরিবেশ নষ্ট করে ফেলছি। এবং এগুলো সহজ কোনো ক্ষয় নেই, পচনশীল না। আর এই যে সোনালী আঁশ এবং আইন কিন্তু আছে, এবং ধরুন এই যে ভ্রাম্যমাণ আইন আছে এই সমস্ত ধরার জন্য, নিরোধের জন্য। কিন্তু এখন যেন আমাদের বাজার বা নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো আমরা ক্রয় করি, পলিথিন মুক্ত হওয়ার কথা আমরা এটা কল্পনাও করতে পারছি না। কিন্তু আমরা তো ওই সভ্যতারই লোক যারা পাটজাত ব্যাগ বা এগুলি ব্যবহার করে আমাদের অভ্যস্ত। ওরা খারি লাই হ্যাঁ। অথবা আরো নানা রকম যে জিনিসগুলো ছিল, ব্যাগ বস্তা। আমাদের শৈশবেও যখন আমরা বাজারে যেতাম, আমরা তো এই যে ওরা খাড়ির কথা বললেন, মানে শত সহস্র লোক এই ওরা খাড়ি নিয়ে বাজার করতে গিয়েছে, নিয়ে ওরা বাজারে চলে এগুলো আসতো। তো বেশ পরিবেশ বান্ধব। আমরা তো বারবার ব্যবহার করতো, বছরের পর বছর ব্যবহার করতো। আর এখন এই অগ্রযাত্রা, এই যে ধরুন এই যে বিধ্বংসী যে যাত্রাটা, এটা রোধ হওয়া কিভাবে? এটা তো এখন আমরা কথা বললাম, আপনি কাজ করলেন, এখন ধরুন যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি আসলো, কিন্তু এখন আমাদের এখানে তো আত্মতৃপ্তির জায়গা নেই, কারণ গোটা স্রোতটা তো প্রতিকূলে বিপরীতমুখী। এখন একটা জিনিস ধ্বংস হওয়ার পরে আমরা যেটাকে বলি যে চিকিৎসার চেয়ে রোগটাকে আগে ঠেকানো উচিত, বা রোগটা যাতে আমার না হয়। রোগটা যদি না হয় তাহলে আমি এমনি সুস্থ থাকি। আর রোগটা হওয়ার পরে ভুগে, কষ্ট পেয়ে, শরীর স্বাস্থ্য নষ্ট করে, অর্থের অপচয় ঘটিয়ে বা নিজের দুর্ভোগের পরে যদি রোগ থেকে আমরা মুক্তি পাইও, আমার স্বাস্থ্য কিন্তু থাকছে না। সত্যি। তো আমরা এই পরিবেশে এখন যে অবস্থাটা আসছি, এখান থেকে যদি আমরা সম্মিলিতভাবে আমরা যদি সম্মুখে না যাই, অথবা আমরা যদি ঘুরে না দাঁড়াই, আমরা যদি পজিটিভ জায়গায় না যাই, তাহলে আমাদের কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। তো আমাদের সরকার বারবারই এই পরিবেশের পজিটিভ কথাগুলো উপস্থাপন করে, প্রচার করে। সেটার পাশাপাশি আমরা যারা জনগণ, আমরা নিজেরাও জাগতে হবে। একসময় এই যে রাস্তাঘাটগুলো ছিল, বা রাস্তাঘাটগুলো যখন ছিল না, তখন আমাদের স্যানিটেশন ব্যবস্থা কিন্তু ভালো ছিল না।
কিন্তু এই স্যানিটেশন গত 30 বছরে কিন্তু আমাদের স্যানিটেশন অবস্থা অনেক ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। বেশ ভালো হয়েছে, চলনসই এটা স্যানিটেশন ব্যবস্থা। আজকে কিন্তু বিশ্ব পানি দিবস। এবারে পানি দিবসের প্রতিপাদ্যটা হচ্ছে এরকম যে আমার পানি এবং স্যানিটেশন দুইটার মধ্যে আমার পরিবর্তন আসতে হবে। পানি যেমন আমার আর্সেনিক মুক্ত পানি হতে হবে, আমার সব পানি তো আর পান করা যায় না। এটা জল বা পানি আমরা যেটা বলি, পানি তো আছে, সমুদ্রের পানি আছে, জলাশয়ের পানি আছে, পান করার যোগ্য পানি যেটা পানিও পানি, এই পানি কিন্তু আমাদেরকে সেভ করতে হবে, রক্ষা করতে হবে। তারপর আমাদের পরিবেশের জন্য আরো যে কাজগুলো বা স্যানিটেশন ব্যবস্থা একটা জাতির সভ্যতার সর্বোৎকৃষ্ট একটা নিদর্শন। আমাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো, এগুলো একদিকে আমরা ডেভেলপ হচ্ছি, কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু ওইটা ছোট পাইপ দিয়ে নদীতে চলে যাচ্ছে, বড় পাইপ দিয়ে বড় জায়গায় চলে গেছে। এগুলো নিয়ে আসলে একটা যারা নগর পরিকল্পনাবিদ, যারা পরিবেশবিদ, যারা জলবায়ু নিয়ে কাজ করে, অথবা সরকারের যারা একেবারে নীতি নির্ধারক, তারাও কিন্তু ভাবে। কিন্তু আমাদের অভ্যাসের ভিতরে পরিবর্তন করতে হবে, আর আমাদের এই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হবে। শুধু অভ্যাস দিয়ে হবে না, শুধু সিস্টেম দিয়ে হবে না, সিস্টেমও লাগবে, আবার আমাদের অভ্যাসও লাগবে। সবকিছু মিলে সার্বিকভাবে আমাদের পরিবেশের পরিকল্পনাটাকে আরো চমৎকার, আরো সুন্দর করে আগানো উচিত। ঠিক আছে মতিন শহীদ ভাই, আপনার সঙ্গে তো অনেক বিষয়ের কথা হলো, আর কথা তো আসলে শেষ হয় না, বিষয়েরও শেষ নেই, কথারও শেষ নেই। গল্প করলে এখন আসলে যোগাযোগটা নিয়মিত থাকা প্রয়োজন। ওই যে গেলাম আর এলাম না, এখন এভাবে হয় না। আসলে নানা রকম ব্যস্ততার আর কারণে ঝামেলা থাকে, ব্যস্ততা সম্ভব হয় থাকে। না। আর আপনার প্রতি যেটা আমার একটা অনুরোধ রইল, আমি তো ঘুরে বেড়াই, যদি এখন চাকরি করি না, আগে পত্রিকার চাকরিগুলো করেছি তো, কিন্তু আসলে পত্রিকাতে চাকরি না করলেও ওই আমার কাজগুলো থেমে নেই। আমি ওই ঘুরে ঘুরে তাই করছি, হয়তো পত্রিকায় চাকরি করছি না, কিন্তু ওই একই কাজ করছি, কাজ তো চলছে। তো সেই জন্য ইদানিং আমি এই লালমাই পাহাড়ে একেবারে কোনো কাজ থাক অথবা না থাক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে বা লালমাই পাহাড়গুলোতে ঘুরে বেড়াই। এই জন্য আমি শৈশবে আমার বাবার সঙ্গে লালমাই পাহাড়ে গিয়েছিলাম প্রায় 40 বছর আগে। তো তখন একদিনের জন্য, কিন্তু তখন যে পাহাড় দেখেছিলাম, যে সবুজ দেখেছিলাম, যে অরণ্য দেখেছিলাম, সেটা ধরুন যে তার প্রায় আমার বিবেচনায় প্রায় 70 ভাগে নেই। আচ্ছা, তাহলে এখন যেটুকটি আছে এটাও ক্রমাগত ধ্বংস হচ্ছে, এবং ওখানে বেশ স্থাপনা হচ্ছে। এই স্থাপনার কারণে পাহাড়গুলো আরও বিনষ্ট হচ্ছে। এবং আমাদের যে জনপ্রতিনিধি, আমি বিগত 5-10 বছরে আমি দেখেছি যে ওখানে রাজনৈতিক ছত্রছায়ায় পাহাড়গুলো ক্রমাগত নষ্ট হচ্ছে। পাহাড় শেষ হচ্ছে বলতে ওই যে আপনি জীববৈচিত্র্যের কথা বারবার বলেন, এখানে জীববৈচিত্র্য শেষ হচ্ছে, অরণ্য বা বৃক্ষ, ওখানে বন বিভাগের, সামাজিক বন বিভাগের অনেক প্রকল্প রয়েছে, গাছে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, গাছ চুরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কেটে নিচ্ছে। তো এখন ওই এলাকাগুলোতে আপনার একদিন সময় করে যাওয়া প্রয়োজন, যেহেতু এই বিষয়গুলো আপনার বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত। তো একদিন আপনার যখন সময় সুযোগ হয়, আমি এমনি পাহাড় দেখতে যাই। ওখানে আদিবাসীদের অনেক ঘর ছিল। তো মানুষকে বড় করে, কারণ পাহাড় তো অনেক উঁচু জায়গা। পাহাড় না দেখলে, সমুদ্র না দেখলে মানুষের সীমাবদ্ধতা কাটে না। আর আল্লাহ নিজেও বলছেন, পাহাড়গুলিকে আমি পেরেকের মতো গেড়ে দিয়েছি। তাই হ্যাঁ, অর্থাৎ এই যে ভূমির যে সুরক্ষার জন্য এক জায়গায় পানি, আরেক জায়গায় পাহাড়, তার মধ্যে একটা বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে। যে পাহাড়গুলিকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন, তার মানে কি শক্তিশালী ভাবে গেড়ে দিয়েছে, যার জন্য পাহাড়গুলো যে আমরা কেটে ফেলি বা পাহাড়গুলি যে বিনষ্ট করি, আমরা তো প্রকৃতির ক্ষতি করছি। তো প্রকৃতির ক্ষতি করা মানে কি? নিজের ক্ষতি করা। তো এই পাহাড়গুলি যাতে পাহাড়ের জায়গায় টিকে থাকে, যেটুকুন আছে অবশিষ্ট আছে, শেষ অবস্থায়, শেষ মুহূর্তে এখনো পাহাড়গুলোকে টিকে রাখা দরকার। কারণ পাহাড় আমাদের জীবন, আমাদের অস্তিত্বের সাথে পাহাড় মিশে আছে। তারপর আমাদের গাছপালা, বৃক্ষ, ফল মূল, ফসলাদি, পরিবেশের যে আমরা গাছকে কি বলি, যে গাছ আমাদের যে অক্সিজেন দেয়, আমাদের জীবন বাঁচায় গাছ, আমাদের কার্বন ডাই অক্সাইড, আমাদের যে নিঃশ্বাস, আমাদের যে বিষাক্ত গ্যাস, এটা গাছ শোষণ করে নেয়। আর গাছের যে মুক্ত অক্সিজেন, সেটা আমাদেরকে সরবরাহ করে। সেই গাছ আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমাদের যে প্রত্যেকটা মৌলিক যে উপাদান, আমরা খাদ্য বলি, অন্ন বলি, বস্ত্র বলি, বাসস্থান বলি, চিকিৎসা বলি, এমনকি বিনোদন বলি, যেটাকে সর্বশেষ, এগুলো সব গাছ থেকে আসে। কিরকম গাছ থেকে আসে? যেমন খাদ্য, গাছ ছাড়া কোনো খাদ্য হয় না। আমি আম বলি, জাম বলি, বাত বলি, তারপরে রুটি বলি, ফল ফলাদি বলি, সব কিন্তু গাছ থেকে আসে। আবার আমরা যে পোশাক পরি, আমাদের পোশাক কিন্তু গাছ থেকে আসে। হঠাৎ করে মনে হবে না যে আমার গায়ের জামাটা কি করে গাছ দিয়ে বানাবো। আসলে গাছ তো প্রক্রিয়া। একটা তুলা হয়, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে পোশাক হয়। তাহলে তুলা কোথায় ধরে? তুলা গাছে ধরে। তো আমার এই পোশাক তো গাছ দিয়ে বানানো। আমার যে চিকিৎসা, আমার যে ওষুধপত্র, সেগুলো তো গাছ থেকে আসে। আমার বাড়িঘর গাছ থেকে আসে। তারপর আমাদের সব চাহিদা গাছ থেকে আমরা যোগান পাই। এমনকি মৃত্যুর পরে আমরা যে কবরে যাই, কবরে গেলেও সেখানে তো বাঁশের প্রয়োজন পড়ে, কবরকে ঠেস দেওয়ার জন্য, কবরকে সুরক্ষা করার জন্য, লাশ যাতে মাটি চাপা না পড়ে, সেখানেও গাছ। আবার যারা শ্মশানে যায়, তারাও তো এই গাছ দিয়ে তাদেরকে দাহ করা হয়। গাছ, তাহলে গাছ আমাদের জীবনে মরণে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সে গাছ তো বিশেষ করে পাহাড়ে বেশি হয়, পাহাড়ের গাছ বড় হয়। আজকাল আমরা চারপাশে যা কিছু দেখছি, গাছ দেখছি না। তাহলে কি দেখছি? গাছ দেখছি বলতে আমরা গাছ বলতে বৃক্ষ দেখছি না,
মহিরু দেখছি না, আমরা শত বছরের প্রাচীন বট বৃক্ষের মতো প্রাচীন বড় বড় গাছ দেখছি না, এমন গাছ দেখছি না যে আমরা 5 জন 7 জনে একবারে জড়াজড়ি করে হাত ধরাধরি করে গাছের মধ্যে বুক লাগিয়ে বুক পেতে দিয়ে গাছকে আমরা জড়িয়ে ধরবো, সেরকম গাছ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এটি আমাদের খুব দরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঠে অথবা বিভিন্ন জায়গায় এখনো কিছু কিছু গাছ অবশিষ্ট আছে। তারপরে যে মহাসড়ক সম্প্রসারণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আগে এই যে আমরা ঢাকা কুমিল্লা, আমরা যে যখন ঢাকায় পড়াশোনা করতাম তখন আমরা যখন যেতাম, এই মহাসড়কের দুপাশে যত শত সহস্র বৃক্ষ ছিল, এগুলো হয়তো মহাপরিকল্পনার অংশ হিসাবে কারণে কাটা হয়েছে, পরিবর্তন করা কিন্তু হচ্ছে। এই শূন্যস্থানটুকু কিন্তু আর পূরণ পূরণ হয়নি। হবে না, অনেক উচ্চতা সম্পন্ন বৃক্ষ কিন্তু রোপণ করা যেতে পারতো, হ্যাঁ। কিন্তু আসলে সেটা কিন্তু হয়নি। কিছু কিছু জায়গায় হয়তো রক্তকরবীর চাষ আছে, সেটা দেখলে, ফুল দেখলে ভালো লাগে, কিন্তু বৃক্ষের যে অবদানটুকু, যেটা বললেন এমন একটি বৃক্ষ যেটাকে দেখলে আমরা জড়িয়ে ধরতে ইচ্ছে করে, এইরকম বৃক্ষ ছায়াদার, সেটা কিন্তু আর হয়নি। তো ক্রমাগত আসলে ক্ষতি তো হচ্ছে। এবং এই যে লালমাই পাহাড়টা ধরুন যে প্লাইস্টোসিন যুগের বলা হয়, এটির বয়স ভূতাত্ত্বিকদের মতে আপনার ধরুন যে 25 লক্ষ বছর। তাহলে 25 লক্ষ বছর যে পাহাড়টি টিকে গেল, এই ময়নামতি এবং লালমাই পাহাড়, আজকে 100 বছরে এসে এটি শেষ হতে চলেছে। আমার বাসা এক সময় কুমিল্লা সেনানিবাস এলাকায় ছিল প্রায় 4 বছর। তখন আমি সেনানিবাস এলাকার এবং এই তথ্যচিত্রে শুটিং করার জন্য, থাকার জন্য আমি দেখেছি সেনাবাহিনী এই পাহাড়গুলোকে অক্ষত রেখে বনাঞ্চল, ঝোপ, বৃক্ষ এবং এই যে বসন্তকাল, মানে জারুল সহ, পলাশ সহ এত ফুল ফুটে সেনানিবাসের ভিতরে, যদিও সাধারণ মানুষ ওখানে প্রবেশ করতে পারে না। আমি অনেকবার আক্ষেপ করে বলেছি যে লালমাই পাহাড়টুকু যেহেতু অরক্ষিত হয়ে আছে এবং যেহেতু ক্রমাগত দিনে রাতে রাজনৈতিক ছত্রছায়ায় পাহাড়গুলো কেটে লোপাট করা হচ্ছে, এর চেয়ে ভালো অধিগ্রহণের মাধ্যমে এই পাহাড়টিকে সেনাবাহিনীকে দিয়ে দিক, আমাদের সেনানিবাস আরও সম্প্রসারিত হোক, তবু পাহাড়গুলো রক্ষা পাক। এরকম আক্ষেপ করে আমি অনেক ভিডিও করেছি। আপনি যখন যাবেন তখন আপনার হাহাকার লেগে যাবে যে আজকে এই অল্প সময়ের মধ্যে আমাদের পাহাড়গুলো শেষ হয়ে যাচ্ছে। তো মতিন শহীদ ভাই, আজকে আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেক সময় ভালো কাটলো। আবার আমরা অনতিবিলম্বে একসঙ্গে হওয়ার চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন। সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। জসীমউদ্দিন হোসেন।